ইনফিজুলিয়ন যে কোম্পানিটা আছে তারা এমএনপি অপারেটর হিসাবে বিটিআরসিতে নিয়োজিত হয় 2018 সালে এবং সেই সময়তে আমি কিন্তু বিটিআরসিতে ছিলাম না। আমি বিটিআরসিতে যোগদান করলাম 2020 সালের ডিসেম্বর মাসে। কাজে ইনফিজুলিয়ন কিন্তু আমার দ্বারা নিয়োজিত না, প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে ইনফিজুলিয়ন যে তারা এমএনপি অপারেটর হিসাবে এলো, সেই সময়তে তারা যেসব টেকনোলজি এখানে সেট করেছে সেই টেকনোলজি দিয়ে এখনও চলছে এবং আমার সময়ে এসে ওই টেকনোলজি তো আর বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেটা সে সময়তে দেখলাম যে বাংলাদেশের কিছু মানুষ এই এসএমএস ডেলিভারি ব্যবসাটাই শুরু করে দিয়েছে এবং এটা আমরা প্রথম বুঝতে পারি না, আমরা জানতামও না। আমরা এই ধরনের পারমিশন দেওয়া বা লাইসেন্স দেওয়ার এই কাজগুলোও কিন্তু আমরা কখনো আমরা ভাবিনি বা আমরা সেভাবে আমাদের মাথায়ও আসেনি। কিন্তু হঠাৎ করে আমরা কিছু কিছু তথ্য আমরা পেলাম এবং আমাদের মনিটরিং সিস্টেমে আমরা দেখতে পেলাম যে এরকম মোবাইল ব্যবহার করে অনেকেই এসএমএসের ব্যবসা করছে। কিন্তু এসএমএস ব্যবসা করতে গেলে, টেলিকম ব্যবসা করতে গেলে কিন্তু টেলিকম অ্যাক্ট অনুযায়ী বিটিআরসি থেকে একটা পারমিশন নিয়ে করতে হয়। তখন এদেরকে আমরা আইডেন্টিফাই করলাম কিছু এবং তারপরে তাদেরকে, আমাদের ইঞ্জিনিয়াররাই মূলত এই কাজটা করে এবং তাদেরকে বলা হলো যে আপনারা এই ব্যবসা করতে হলে কিন্তু বিটিআরসি থেকে একটা পারমিশন নিয়ে করতে হবে বা পারমিট নিতে হবে। এটা আর কি, এটা ঠিক লাইসেন্স না, এটা পারমিট। তখন তারাও সম্মত হলো এবং তারা আবেদন করার প্রেক্ষিতে তখন আমাদের কমিশন সবাই এটা সিদ্ধান্ত নিয়ে একটা নমিনাল ফি নিয়ে তাদেরকে এই পারমিশনটা দেওয়া হয় এবং এভাবে কিছু চলতে যখন নাকি 150 পর্যন্ত এদের নাম্বার, টোটাল নাম্বারটা হলো, এরপরে কিন্তু বিটিআরসি থেকে কমিশনে সিদ্ধান্ত নিয়ে আর পারমিশন অন্য কাউকে দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল এবং তারা 150 জন এখন আছে। এর মধ্যে তারা একটা অ্যাসোসিয়েশন ফর্ম করে এবং এই অ্যাসোসিয়েশন ফর্ম করার পর সভাপতি হয়ে গেলেন ফিরোজ সাহেব এবং ফিরোজ সাহেব তার নেতৃত্বে এখানে এসে বিটিআরসিতে আমাদের কাছে দাবি দিল আমরা ইনফিজুলিয়নকে 5 পয়সা করে আমরা প্রতি মেসেজের জন্য আমরা টাকা দেব না। তখন বিটিআরসি থেকে বলা হলো যে এই 5 পয়সা করে টাকা দেওয়ার ব্যাপারটা আছে এমএনপি, এই ইনফিজুলিয়ন তো আগে থেকে তারা যেহেতু একটা টেকনোলজি এখানে সেট আপ করেছে এবং তারা সারা বাংলাদেশের সমস্ত মোবাইল অপারেটর সহ আইজিডাব্লিউ অপারেটর, আইসিএক্স অপারেটর এবং অন্য আরও কিছু সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকেও কিন্তু এই 5 পয়সা করে দিতে হচ্ছে। আর এটা দেওয়ার যেটা যৌক্তিকতা সেটা হলো একটা অপারেটর থেকে, অর্থাৎ গ্রামীণ ফোনের সিম যার কাছে আছে তার ফোন থেকে যদি আজকে রবির ফোনে যদি একটা এসএমএস দিতে হয় তাহলে কিন্তু এখানে একটা ট্রান্সফারের একটা ব্যাপার আছে, অপারেটর চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জের যে টেকনোলজিটা তারা এই গেটওয়ে দিয়ে যাবে সেটা হলো এমএনপি গেটওয়ে। তো এটা যেহেতু 2018 সালের থেকে এটা ফাংশনিং করছে তাহলে এটার ব্যাপারে প্রত্যেকটা কল বা প্রত্যেকটা মেসেজে 5 পয়সা করে কাটতে হবে এবং সেইটা কিন্তু আসবে কিন্তু ব্যবহারকারীর কাছ থেকে, সাবস্ক্রাইবার থেকে এটা নেওয়া হবে এবং এমএনপি যে টাকাটা আয় করবে সেটারও কিন্তু একটা সার্ভিস আপনার রেভিনিউ শেয়ারিং গভর্নমেন্টকে দিতে হবে এবং সেটা তারা দিয়ে আসতেছে। এখন তারা যখন বললো যে আমরা এটা দেব না, তখন এটা তো আমার তো এটা সুযোগ নাই যে এটা আপনাকে মাফ করে দেওয়ার। ব্যাপারটা হলো এখানেই, কারণ এটাতে সারা বাংলাদেশের 18 কোটি যে সিম আছে প্রত্যেক সিম ব্যবহারকারীকেই এই গেটওয়ে দিয়ে যেতে হচ্ছে যখন তারা এক অপারেটর থেকে আরেক অপারেটরে যায়। এটা এইখানে আমার এই ইনফিজুলিয়নকে বাদ দিয়া এই এসএমএস সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে সার্ভিস প্রোভাইড করার সুযোগ দেওয়ার আমার কোনো আইনগত কোনো সুযোগ নাই, টেকনোলজিক্যালও আমার কোনো সুযোগ নাই। এটাই তাদেরকে বলে বোঝানোর জন্য আমরা একটা মিটিং করলাম। বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো ছিল, তারপরে কমিশনাররা ছিলেন, আমাদের এই এসএমএস অপারেটরদের পক্ষ থেকেও বেশ কিছু লোক ছিল, ফিরোজ সাহেবও ছিলেন, প্লাস এখানে ইনফিউজিয়নের যারা নাকি আপনার কর্মকর্তা এবং মালিক পক্ষের লোকজন তারাও ছিল। সেখানে এই টেকনোলজিক্যালি বিষয়টাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো। সেখানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যে কথা বললো তার ভিত্তিতে আমিও কিছু কথা বলেছি। এই কথা যেগুলো সেগুলো প্রফেশনালি বলেছি, এখানে ব্যক্তিগতভাবে আমার কেউ সূত্র নয়। আমার এখানে ব্যক্তিগতভাবে আমি কাউকে বেনিফিটেড করে দেওয়ার জন্য আমি এখানে কোনো কাজ করি নাই, প্রফেশনালি করেছি। যেটা এখানে আমি না থাকলে অন্য যে থাকতো তাকেও এইভাবেই করতে হতো বা এখন যারা আছেন তাদেরকেও এইভাবেই করতে হবে। কাজ এখানে ব্যক্তিগতভাবে আমাকে হ্যাঁ করে যদি কেউ কোনো কথা বলে বা আমাকে যদি এটার জন্য কেউ দায়ী করে, এই দায়ী করাটা মোটেই সমীচীন না। বা এখানে একটু তথ্য বিভ্রাট আপনাদের কাছে করেছে, তারা মিথ্যা বলেছে যে আমি তাদেরকে নিয়োগ করেছি, আমি তাদেরকে নিয়োগ করি নাই।
বিষয়টা এখানে কল রেকর্ড যেটা নাকি আমার বক্তব্য আপনার ওই যে নিউজের মধ্যে দেওয়া হয়েছে, এটা আগে পিছিয়ে অনেক কথা ছিল, কারণ এটা তো মিটিংয়ের রেকর্ড থেকে দিয়ে মাঝখান থেকে কাট করে এখানে দিয়ে দিয়েছে। সেখানে আগে পিছিয়ে আমি অনেক কথাই বলেছি, কি বলেছি আমার মনে নেই। তা আমি যেটাই বলেছি আমার মনে হচ্ছে যে আমি এটুকু বলতে পারি যে আমি প্রফেশনালি বলেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এইটুকুই। হয়তো সেই বোঝাতে যে আমি জানি না, কোথাও হয়তো একটু রাগান্বিতও হতে পারি, মেবি লাইক দ্যাট, আমি সেটা প্রফেশনালি করেছি। না, সেখানে আমি বিটিআরসির চেয়ারম্যান না, মন্ত্রী যিনি ছিলেন মন্ত্রীরও কিন্তু এটা না মানার কোনো সুযোগ নাই। মন্ত্রী সচিবদেরকেও সেটা মেনেই চলতে হয়, এখনও তাই চলতে হবে। এটা এর বাইরে যাওয়া মানে এখনও তাই চলতে হবে, মানে সরকারের সিদ্ধান্ত আর কি। অ্যাডভাইজার সাহেব যেটা দিতেন সাজেশন, সেটা তো সরকারের সিদ্ধান্ত হিসাবেই আসতো মন্ত্রীর মাধ্যমে, তাই না? তাহলে মন্ত্রীর মাধ্যমে যে সিদ্ধান্তটা আসতো সেটা সরকারের সিদ্ধান্ত। এখনও যদি আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সিদ্ধান্ত আজকে বিটিআরসির উপরে হোক বা সরকারের অন্য যে কোনো প্রতিষ্ঠানের উপরে হোক, যেটা আসবে নির্দেশ, সেই নির্দেশ তাদের প্রতিপালন করতে হবে। আমি যদি থাকতাম চাকরিতে আমাকেও প্রতিপালন করতে হতো, এটাই নিয়ম, এটাই প্রফেশনালিজম। আমি সরকার বিরোধী এবং আমার চাকরি তো থাকতো না। মানে আমি দেখেন, আমার চাকরি কিন্তু আমি 84 BCS, আমি এরশাদের পিরিয়ডে আমি চাকরি করেছি, আবার বিএনপির পিরিয়ডে আমি 2বার চাকরি করেছি। 91-তে তো বিএনপি সরকার আসছে, আবার 2001-এ বিএনপি সরকার আসছে। আমি কি তখন বিএনপির আদেশ মানি নাই? বিএনপি সরকার আদেশ মানি নাই? আমাকে মানতে হবে। আবার আওয়ামী লীগ সরকার যখন আসছে 96-তে, আবার আসলো 2009-এ। আমি যতক্ষণ চাকরিতে আসি, সরকার যেই আসুক, যেই দলেই আসুক, সেই সরকারের নির্দেশ আমাকে মানতে হবে। এটাই হলো প্রফেশনালিজম। এটা আমি নই শুধু, সকল সরকারি কর্মকর্তাকে এইভাবেই চলতে হয়।